করেছিল। তখন উনি বলেছিল, এই তো ভাই দেখতো মুসলিম ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করে, আমি পারতেছি না। পরে বঙ্গবন্ধু বাধা সত্ত্বেও গিয়েছিল, আপনারা সবাই জানেন। সেই যে যাওয়া, সেই যাওয়াতে আমাদের তৎকালীন মুসলিম বিশ্বে আমাদের স্বীকৃতি সমস্ত কিছু অর্জন হয়েছিল। এভাবে করতে করতে তার ব্যক্তিগত, সে একজন বড় নেতা, তার ব্যক্তিগত কোনো কর্মে কোনো ভুলের হতে পারে, কিন্তু জাতীয় চেতনায় তিনিও ছিলেন একজন মহান ব্যক্তি। সেই সাথে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াও ছিলেন একজন মহান ব্যক্তি জাতীয় চেতনায়, সেটা আমি বলতেছি। এরপরে বঙ্গবন্ধুকে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দিয়ে দুটো ভুল করালেন। একটি হলো রক্ষী বাহিনী করা, আরেকটি হলো বাকশাল করা একদল। এই দুটো হলো বড় রাজনৈতিক ভুল। আরেকটি ছোট ভুল ছিল, সেই ছোটটা অবশ্য কাল হয়ে দাঁড়িয়েছে। সেটা আপনারা জানেন, মেজর ডালিম যারা হত্যায় ছিল বঙ্গবন্ধু, মেজর ডালিমের স্ত্রীকে তৎকালীন আওয়ামী লীগের একজন বড় নেতা গোলাম মুস্তফা, তার ছেলে লেডিস ক্লাব একটা বিয়ে অপমান করে। সেটা নিয়ে কিছু আর্মি অফিসার বঙ্গবন্ধুর কাছে যায়। বঙ্গবন্ধু সেই বিচারে উপযুক্ত বিচার না করে কোনো রকম তালজোল মিলে কয়েকদিন পরে কয়েকজন আর্মি অফিসারের চাকরি ডিসমিস করে ফেলে। সেখানে আমি হলে কি করতাম? আমি হলে ওরা সন্তুষ্ট হয় পরিমাণ ধমক দিয়ে ডাইরেক্ট মাপ চাওয়া দিতাম, এবং আমি নিজে দুঃখ প্রকাশ করতাম। আমি না, আমরা যে কেউ হলে নিয়ম কি, আপনি একটা ব্যথা পেয়েছেন, আমার ছেলে অন্যায় করছে, আমি আপনাকে ব্যথা পর্যন্ত মুছে দেওয়ার ব্যবস্থা আমি গ্রহণ করবো। কিন্তু আমি কি করলাম? চাকরি খেয়ে ফেললাম। সেটা হলো তাৎক্ষণিক কাল। তারাই আবার কাজ করলে সবাই করবে। আমি যদি কারোর সাথে অন্যায় করি, 1 2 3 4 5, একদিন 5 জনের মধ্যে একজন বের হবে, বড় অন্যায় আমাকে ধরবে। এটা প্রকৃতির নিয়ম। যাই হোক, উনি গেলেন। এরপরে প্রেসিডেন্ট জিয়া রহমান আসলো, তিনি পূর্ণ উদ্যমে গণতন্ত্র ফিরিয়ে দিলেন এবং বাকশালকে উনি বন্ধ করে সমস্ত লোকের জন্য রাজনৈতিক ওপেন করলেন। এরপরে কি হলো? আসলেন আওয়ামী লীগের তৎকালীন নেত্রী শেখ হাসিনা। এটা কিন্তু জিয়া রহমান সব দল ওপেন করার পরে আসছে। এরপরে ওনার দেশপ্রেম এবং পরিশ্রম এবং ওনার ইমান এবং ওনার সততা মানে বিশেষভাবে বাংলাদেশে প্রভাব বিস্তার করলো। কিন্তু করার পরে ওনাকে মারার জন্য পার্শ্ববর্তী ভারত একেবারে মরিয়া হয়ে লাগলো। দিল্লিতে উনি একটি কনফারেন্সে ইন্দিরা গান্ধীর সামনে বললেন যে তালপট্টি নিয়ে যদি দখল করা হয়, তাহলে আমরা এটাকে উপযুক্ত ব্যবস্থার মধ্যে প্রতিরোধ করব। এই কথাটা বলার পরে এখানে গিয়াস কামাল চৌধুরী, বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক, আজকে নাই, উনি ছিলেন। ওনার নিজের মুখে আমার নিজের শোনা, পরে পত্রিকায় আসছে, বিচ্ছিন্ন বিভিন্ন পত্রিকা আসছে। ওনাকে ইন্দিরা গান্ধী খুবই রাগ হলেন, এবং উনি যখন প্রেসিডেন্ট হন জিয়া রহমান, তার পূর্বে তিনি মেজর জেনারেল ছিলেন, আর যুদ্ধের সময় তিনি ছিলেন মেজর। উনি রাগ হয়ে ভারতের এক বিখ্যাত সাংবাদিক, নাম হলো নায়ার, নায়ারকে বললেন, ছোকরা মেজর মুঝে আঁকু দেখায়া, মানে ছোট্ট মেজর আমাকে চোখ রাঙালো। তো নায়ার গিয়েস কামালকে বললেন যে তোমাদের প্রেসিডেন্ট মারা যাবে। অর্থাৎ ইন্দিরা গান্ধী যখন এই কথা বলছেন, তখন সে আর বেশি থাকতে পারবে না। অ্যাকর্ডিংলি আপনারা জানেন যে 17 বার কুর মধ্য দিয়ে ব্যর্থ হয়েছে ওনাকে মারা। সামরিক কূপ, কোনো বাইরের গণ্ডগোল না। ওনার সময় বাইরের আন্দোলন কম ছিল, তুলনামূলক অনেক কম ছিল। এবং ওনার দুটি গুণ আপনারা জানেন, একটি উনি কখনো একটি টাকাও ঘুষ খায় নাই, আর কখনো কোনো মানবতার উনি, কোনো নারী পুরুষ কোনো মানবতার উনি ই করে নাই, নষ্ট করে নাই, ক্ষতি করে নাই। এখন বাইরে আন্দোলন নাই, ও সামরিক কূপ মাধ্যমে ওনাকে ই করবে। এবং শেষ পর্যন্ত উনি 18 বার কুতে চিরঙে উনি শহীদ হলেন, শাহাদত বরণ করলেন। এবং 17 বার ব্যর্থ হওয়ার পর ভারতের কেন্দ্রীয় গভর্নমেন্ট, ইন্দিরা গান্ধী গভর্নমেন্টের বিদায় হওয়ার পর একটি ইলেকশন আসলো। সেই ইলেকশনে পাশ করেছিলেন ভারতের মোরারজি দেশাই নামে একজন প্রধানমন্ত্রী। মোরারজি দেশাইয়ের প্রধানমন্ত্রীত্বের গভর্নমেন্টটা স্থায়ী হয়নি, মাত্র 1 বছর টিকেছে। এই 1 বছর মধ্যে আবার ভারতীয় গোয়েন্দা সংস্থা র মোরারজি দেশাইয়ের কাছে এই ফাইল উঠালো, জিয়ার হত্যা। উনি বললেন যে না, পার্শ্ববর্তী রাষ্ট্রপতিকে মারার কোনো ঘটনা হয়নি, প্রয়োজন নাই। এটা আমাদের ভাগ্য। এর 1 বছরের মধ্যে আবার ইন্দিরা গান্ধী পাওয়ারে আসলেন। তখন সেই
ইন্দিরা গান্ধী পাওয়ার আসার স্লোগানটা ছিল যে যেহেতু মোরারজি দেশাই তথা বিজেপির গভর্নমেন্ট স্থায়ী হয় নাই, সেই কারণে কংগ্রেস, ইন্দিরা গান্ধী কংগ্রেস আই একটা স্লোগান পেয়ে গেল, ইফ ইউ ওয়ান্ট টু সি অ্যান স্টেবল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া প্লিজ কাস্ট ভোট ফর আই, কংগ্রেস আই। কেন্দ্রে যদি তোমরা স্থায়ী সরকার দেখতে চাও তাহলে কংগ্রেস আইকে ভোট দাও। এক স্লোগানে কংগ্রেস আবার পাশ করলো, এটা মেইন স্লোগান। এই আসার পরেই তার কাছে আবার ফাইল নিল, সে আবার সাইন করলো। এটা আমাদের দুর্ভাগ্য। তারপরে জিয়াউর রহমান শহীদ হলেন একটি রাজনৈতিক কর্ম করতে গিয়ে চিরঙে, এবং তারপরে ওই কাজের সাথে প্রায় 20-25 জন আর্মি অফিসারের ফাঁসি হয়ে গেল আমাদের। তারাও কিন্তু তারা ভুল করেছে, তাদের সাজা হয়েছে, সব ঠিক আছে, কিন্তু আমাদের তো সৈনিক, আমাদের তো অফিসার, এই ভারতীয় সংবিধানে এই কাজটা হতো না। তো এইভাবে আমাদের ভারত একের পর এক, এবং এই সর্বশেষ যাকে আমরা স্বৈরাচার 17 বছর থেকে বিদায় হলেন, ওনাকে সম্পূর্ণরূপে ব্যাকিং দিয়ে বিনা নির্বাচনে ভারত এখানে রেখেছেন। আর খোলামেলা কথাই বলি, সম্পূর্ণরূপে বিনা নির্বাচনে রেখেছেন ভারত। এবং বিডিআর হত্যা আওয়ামী লীগের পরিকল্পনা, শেখ হাসিনার না ভারতের পরিকল্পনা? আগেকার। আর পরে জড়িত কে? পরে জড়িত আওয়ামী লীগ এবং ভারত ডাইরেক্ট, অর্থাৎ শেখ হাসিনা, তার কিছু লোক এবং ভারত। উদ্যোক্তাকে ভারত নাকি আওয়ামী লীগের শেখ হাসিনা কম? মনে হয় সব কিছুতে ভারত। আমি অবশ্য ব্যক্তিগত মনে করি ভারত, কারণ বিডিআরে যে হত্যাটা, আগে যে কুড়িগ্রামে যে বিএসএফ হত্যা হয়েছিল রৌমারিতে, ওই সময় ভারত পার্লামেন্টে প্রচুর পরিমাণে এই দেশ নিয়ে উঠছে। এমনকি ভারত পার্লামেন্টে বলছে আমরা বিডিআর হেডকোয়ার্টার ঢাকায় বোমিং করবো, উড়িয়ে দেবো। এই একজন উনি সামরিক বিষয়ে আরো ভালো জানেন। 1 মাস পর্যন্ত আলোচনা চলেছে, শেষ পর্যন্ত অনেক বিবেচনা করে তারা দেখেছে যে না, এ পথে না, আমরা সুযোগ মতো প্রতিশোধ নেব। এবং সুযোগ মতো তারা বিডিআরে যে অফিসার, মানে 57 জন অফিসার হত্যা করেছে, একটা ভয়াবহ ব্যাপার। অর্থাৎ খুব বড় যুদ্ধে 17 জন কমিশন অফিসার, বিশ্বযুদ্ধ হয় না। বুঝতে পারছেন আমরা কি বিপদে আছি? আমরা মহা বিপদে আছি। এবং আমি নিজে পত্রিকায় পড়েছি, আমি নিজে দেখেছি, কয়েক ঘন্টা প্লেন অপেক্ষা করে ভারতে যারা কিলিংয়ে আসছিল তাদেরকে যেতে সহায়তা করছে শেখ হাসিনা, তার গভর্নমেন্ট। এবং 2টা মাইক্রোবাস নাম্বারবিহীন, তারা ভারতের কমান্ডো পরিকল্পনা করে এদেরকে রাজি করে এদেরকে বুঝিয়েছে কি যে ডালিম, কর্নেল ফারুক গং তোমাদের বাবাকে মেরেছে, তোমাকে যদি আমরা বেআইনিভাবে পাওয়ারে রাখি ভোট ছাড়া, তাহলে প্রথম দলে আর্মি তোমাদেরকে ধরবে, কারণ আর্মির শক্তি আছে, পুলিশের অর্থনৈতিক শক্তি নাই। কাজে এই আর্মিকে দমন করো, তোমাদের স্বার্থ এইটা। আর আমাদের স্বার্থ হলো বিডিআর হত্যার প্রতিশোধ নেওয়া এবং বাংলাদেশের আর্মিকে দুর্বল করে রাখা, সামরিক শক্তিতে আমরা উপরে থাকা এবং এদেরকে দুর্বল করে রাখা। এই পরিকল্পনায় এই কাজ করেছে এবং অতি নির্মমভাবে এটা করেছে। এবং তৎকালীন আর্মি চিফ জেনারেল মঈনুদ্দিন সহ অনেক বড় বড় অফিসারদের কাছে তারা আবেদন জানিয়েছে। তারা জানতো যে অসহায়ের মতো আমাদের আর্মিগুলো মরছে, ফোন বন্ধ করেন, অসহায়ের মতো আমাদের আর্মি মারা যাচ্ছে, কিন্তু জেনারেল মঈনুদ্দিন সহ কেউ নামতে পারে নাই, কাউকে নামতে দেওয়া হয় নাই। আপনারা হয়তো মনে করতে পারেন নামে নাই কেন? নামলে ভালো হইতো, আমিও মনে করি, কিন্তু নামাটা অত সহজ নয়। আর্মি যদি নামতো এবং কোনো কারণে যদি সমস্ত অধিকাংশ রক্ষা করতে পারতো 2-4-5-10 জন মারার পরে, আর শেখ হাসিনা যদি টিকে থাকতো, অর্থাৎ তার যদি পতন না হতো, তাহলে তার পরপরই এই যারা সাহায্য করছে এদের প্রত্যেকের কোর্ট মার্শাল হইতো এবং প্রত্যেকের ফাঁসি হইতো। অর্থাৎ ফার্স্ট ইন কমান্ড যে, তার হুকুম ছাড়া তুমি গেছো কেন? দেশের প্রধান শাসকের নামাটা অত সহজ ছিল না। তবে সেই রকম দুর্দান্ত দেশপ্রেমিক ভয়ঙ্কর সাহসী কোনো লোক থাকলে এটা ভিন্ন কথা ছিল, সেটা হয় নাই। আরেকটি জিনিস দুঃখের বিষয় যে এই যে এতজন আর্মি মরল, কেউ পাল্টা কোনো আক্রমণ, এই ফোনালা বাইরে যান, কেউ পাল্টা কোনো আক্রমণ করেছে আর্মির পক্ষ থেকে, একটা হাতাহাতি করেছে সে রিপোর্টও নাই। এইটা আমাদের একটা হয়তো সুযোগও ছিল না, কিন্তু তারপরেও ইতিহাস একটা থাকতো। আমি যদি সেখানে থাকতাম, আমি অবশ্যই কিছু না পারলে একটা দাও, একটা লাঠি নিয়েও একটা ইন্ডিয়ান আর্মির মাথায় একটা পিটান দিতাম, তারপর গুলি মারতাম। সেই ইতিহাসটা এখানে নাই। তবে সেরকম লোক আমাদের দরকার। সেরকম লোক ওই সময় না থাকলে প্রচুর আছে, আর্মিতেও আছে, সিভিলেও আছে। তা আমরা ভারতের প্রকোপে পড়েছি। এখন আবার আমাদের এই যে